জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি বলেছেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে দেশ গড়ার আশ্বাস। ঐক্য না থাকলে আরেকটা 111-এর সংখ্যা নাহিদের। পাটোয়ারি বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ক্ষুদ্র ইস্যুতে সম্পর্ক নষ্ট না করার তাগিদ রাজনীতিকদের। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ বলেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা সহ 5টি MOU সই। কেবল ভোটের জন্যই এত মানুষ জীবন দেয়নি, শুধু ক্ষমতার পালা বদলে ফিরবে না গণতন্ত্র, মত সুজনের। ভবিষ্যতে স্বৈরাচার রুখতে উপযুক্ত জাতীয় সনদের দাবি। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে মিলেমিশে দেশ গড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের তরুণ যুবকদের প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হিসেবে নিজেদের যোগ্য করে তোলার উপরও জোর দেন তিনি। বলেন, জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি। আহমদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্র, তরুণ, যুবকদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আগামীর বাংলাদেশের জন্য প্রযুক্তি সমৃদ্ধ হয়ে দক্ষ করে গড়ে তুলতে হবে নিজেদের। প্রযুক্তির নতুন বাজারে যদি আমাদেরকে প্রবেশ করতে হয়, তার জন্য অবশ্যই প্রয়োজন দক্ষতা এবং যোগ্যতা অর্জন। তরুণ এবং যুব সমাজের জন্য এই মুহূর্তে এই দক্ষতা, যোগ্যতা অর্জনই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তরুণ যুব শক্তির প্রতি আমার একটা আহ্বান থাকবে, নিজেদেরকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলুন। আপনাদের সাফল্য যাত্রাকে সহজ করার জন্য বিএনপি সম্ভাব্য সকল পরিকল্পনা এবং বাস্তবায়নের উপায় নিয়ে কিন্তু কাজ করছে, তৈরি করছে। এর মধ্যে তরুণ যুবক প্রিয় ভাই বোনেরা, বিএনপি বিশ্বাস করে প্রযুক্তি নির্ভর তারুণ্য এবং যুবশক্তি গড়তে হলে যুবশক্তির প্রযুক্তিগত কর্মদক্ষতা অবশ্যই বাড়াতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার শিখতে হবে, শেখাতে হবে। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি। যুব সমাজ বিপদগামী হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। প্রচলিত যে স্লোগান নির্ভর রাজনীতি, এটার দিন কিন্তু এখন ফুরিয়ে এসেছে এটার দিন। জনগণ কিন্তু এখন প্রচলিত রাজনীতির একটি পরিবর্তন চাইছে। যে আকাঙ্ক্ষা জনগণের, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিশ্রুতি নয়, বরং বিএনপি বিশ্বাস করে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এবং এই কারণেই কিন্তু বিএনপি প্রত্যেকটা সেক্টরে এই পরিকল্পনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার জন্য আমাদের একটা প্ল্যানিং আমরা তৈরি করছি। বাস্তবায়ন কিভাবে আমরা করব। দেশের সর্বস্তরের জনগণের কাছে আমার আহ্বান, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ নিন। আমি আপনাদের দেশের সকল মানুষের কাছে এতটুকু বলতে চাই, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, এখন যুদ্ধ হচ্ছে নিজেদের প্রস্তুত করা। কোটি কোটি বেকার, তাদেরকে কাজ দিতে না পারলে এই সমাজ টিকবে না। অনেকে অনেক কথা বলতে থাকুক। আমাদের নেতার দূরদৃষ্টির কারণে, তার প্রজ্ঞাময় রাজনীতির কারণে তিনি কিন্তু 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচনটাকে নিয়ে এসেছেন। তার কাজটা তিনি করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে সম্পাদিত হয়, আমরা যেন এটাকে সুষ্ঠুভাবে শেষ করতে পারি। আমাদের দিকে আঙুল তুলে কেউ যেন দেখিয়ে বলতে না পারে যে আমরা ওই আওয়ামী লীগের মতো জোর করে নিয়ে গেছি, এটা যেন কেউ বলতে না পারে। এটা হলে যত দোষ নন্দ দোষ বলে একটা কথা আছে না, অর্থাৎ এনিথিং হ্যাপেন্স ইন দ্য কান্ট্রি ব্যাড, তার বিএনপি। এই জায়গাটা তো হচ্ছে ইচ্ছাকৃত বিএনপিকে বেলাইন করার জন্য। যেহেতু বিএনপি হচ্ছে সম্ভাব্য সামনের দিনের সারথি, যেহেতু বিএনপি সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করবে, সুতরাং তার বিরুদ্ধে এই সমস্ত বেলাইন করে তাকে যত খাটো করার চেষ্টা করা যায়। আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলোকে কাটিয়ে আমরা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি।
শহীদ জিয়া বাংলাদেশের উন্নয়নের যে ভিত্তি দিয়ে গেছেন, বেগম খালেদা জিয়া যা বয়ে নিয়ে এসেছেন, সেই পথ অনুসরণ করে আগামীর জন্য প্রস্তুত হতে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে তরুণ যুবকদের প্রতি আহ্বান জানান আলোচকরা। যুবকদেরকে আজ বিভ্রান্ত করা হচ্ছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নানা ধরনের কূটকৌশলে জাতীয় নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। এক্ষেত্রে টার্গেট করা হচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 56তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার তার কবর জিয়ারতের পর এসব কথা বলেন রুহুল কবির রিজভী। তার অভিযোগ, ধর্মের নামে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে একটি গোষ্ঠী। এখনও পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি নানা অপকর্মে জড়িত বলে জানান রিজভী। বলেন, তারা অন্ধকার থেকে বের হয়ে আক্রমণ করছে, কখনো কখনো পুলিশের উপর হামলাও করছে। এই অবস্থায় গোটা জাতি অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আমরা যাদেরকে বারবার দেখেছি, এই আওয়ামী ফ্যাসিবাদকে তারা নানা কারণে নানা অজুহাত সৃষ্টি করে তাদের হাতকে শক্তিশালী করেছিলেন। যে জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি, তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য ধরে রাখতে না পারে, নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা না থাকে, তাহলে আবারও ১-১১ আসবে এবং অগণতান্ত্রিক শক্তি সুবিধা নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কবর থেকে শহীদদের লাশ উঠিয়ে ফেরত দিতে হবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুবশক্তির এই আয়োজন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ক্ষুদ্র কোনো ইস্যুতে যেন সম্পর্ক নষ্ট না হয়, এ বিষয়ে সকলকেই সজাগ থাকতে হবে। আজও দিল্লি ইন্ডির স্লোগান আমাদেরকে কেন দিতে হচ্ছে? আমরা তো বাংলাদেশ এন্ড বাংলাদেশ এন্ড বাংলাদেশ। আমি মনে করি না যে আমাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, কিন্তু আমাদের ভিতরে হীনমন্যতা আছে। বাংলাদেশকে নতুনভাবে নির্মাণ করা, সেটার জন্য যদি আজকে আবার আমাদেরকে ঐক্যবদ্ধ অবস্থান থেকে কিছু আলোচনার টেবিলে সার দিয়ে হলো ক্ষুদ্র মত পার্থক্য দূর করে বৃহত্তর স্বার্থে বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার আগে বাংলাদেশকে আমরা প্রায়োরিটি দিতে চাই। আমার মনে হয় এই ব্যাপারে কোনোভাবেই এই ছাত্র, এই যুবক, এই তরুণ দ্বিমত করবে না। দ্বিমত করবে না যুব শক্তি, দ্বিমত করবে না এনসিপি। অনুষ্ঠানে এনসিপি নেতারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্যের স্বার্থে অনেক ছাড় দেওয়া হয়েছে। নেতারা বলেন, সংস্কারের আগে নির্বাচন হলে শহীদদের সাথে বেইমানি করবে বর্তমান সরকার। বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। যেই মৌলিক সংস্কার, যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি, যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে, স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না, রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব, সেই জুলাই সনদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা। যদি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে, দেশের স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয়, ফলে আরেকটি ১-১১ আসবে। কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি, যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়,
লাভবান হবে ডিজিএফআই, লাভবান হবে অরাজনৈতিক শক্তি, লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি। এনসিপি নেতারা বলেন, তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আবারও দেশের ছাত্র জনতাকে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে একথা জানান তিনি। রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন। মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশ বিনিয়োগের আহ্বানও জানিয়েছেন। বৈঠকের পর মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতা সহ 5টি স্মারক সই হয়। এছাড়া মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়িক গ্রুপ আজিয়াটা সহ বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তারাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। রিপোর্ট রুকনুজ্জামানের। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে পুত্রজায়ার প্রাদানা হাউসে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এখানে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটির অন্যান্য মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টাকে। দুই শীর্ষ নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে 5টি সমঝোতা স্মারক ও 3টি নোট বিনিময় হয়। ডক্টর ইউনুস ও আনোয়ার ইব্রাহিম পুত্রজায়ায় এমইউ ও নোট বিনিময় অনুষ্ঠানে সাক্ষী থাকেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সহযোগিতা, কূটনীতিকদের প্রশিক্ষণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি সরবরাহ, অবকাঠামো নির্মাণ, পেট্রোলিয়াম পণ্যের অবকাঠামোর ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়। এরপর হয় যৌথ প্রেস ব্রিফিং। প্রধান উপদেষ্টা গত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন, জানান নির্বাচনের প্রস্তুতির কথাও। Making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we will be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support and we are looking forward to Malaysia's support. বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় ডক্টর ইউনুসের ভূমিকার প্রশংসা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। A rare pleasure to welcome a great friend of Malaysia, Professor Muhammad Yunus, who is now Chief Advisor. During the transition years, he made remarkable progress in ensuring there's peace and security in the country, and now continuing that collaboration to enhance relations, both investment, trade, culture and education with Malaysia. পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাসভবনে মধ্যাহ্নভোজনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার একটি ব্যবসায়িক ফোরামে যোগ দেন। নতুন বাংলাদেশে বিনিয়োগের সুযোগের কথা জানিয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি। Welcoming you to Bangladesh to explore possibilities that Bangladesh offers. Being a Bangladeshi myself, I get very excited about the business prospect of Bangladesh. মালয়েশিয়ার বিখ্যাত ব্যবসায়িক গ্রুপ আজিয়াটা সহ বেশ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তারাও প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টার 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষ হবে বুধবার। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। যে আকাঙ্ক্ষায় জুলাই আন্দোলনে 2000 মানুষ জীবন দিয়েছে, 4000 মানুষ চোখ হারিয়েছে এবং হাজার হাজার পঙ্গুত্ব বরণ করেছে, কেবল ক্ষমতার পালা বদলে সে আকাঙ্ক্ষা পূরণ সম্ভব নয় বলেছেন বিশিষ্টজনেরা। ভবিষ্যতে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেই আলোকে করতে হবে জাতীয় সনদ। রিপোর্ট মুহিবুল্লাহ মুহিবের। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠন করা 11টি সংস্কার কমিশন তাদের সুপারিশ সহ প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। উদ্দেশ্য একটি জাতীয় সনদ তৈরি করা। প্রস্তাবিত জাতীয় সনদ চূড়ান্ত করতে জনমত যাচাই করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠান থেকে জানানো হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে 69%, ঘূর্ণায়মান পদ্ধতিতে নিম্নকক্ষে নারী আসনের পক্ষে 63%, আনুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে 71% এবং সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে 86% মানুষ ভোট দিয়েছে। একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান হতে পারবেন না এমন প্রস্তাবে সমর্থন দিয়েছে 87% মানুষ। আমরা আশা করি যে এটা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে
এবং এই যে সুজনের কাজটা, এটা হলো এই সরকারের প্রচেষ্টাকে সহায়তা করা। এই 40টা পয়েন্ট এখানে আপনারা দেখছেন সুজনের উদ্যোগে, এটা হলো সুজনের উদ্যোগে একটা জাতীয় সনদের খসড়া। এছাড়া প্রস্তাবিত শাসন পদ্ধতি পরিবর্তনের বিষয়ে মন্ত্রিপরিষদ শাসিত সরকারের পক্ষে 87%, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ পদ্ধতিকে 86%, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে 88%, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের পক্ষে 87% এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতির পক্ষে 90% মানুষ ভোট দিয়েছে। কেবল একটা নির্বাচনের পালাবদল করে যে সরকার আসবে তার প্রতি কিন্তু আমরা আস্থা রাখতে পারি না। এই জন্যই সংস্কারগুলো দরকার। এমন সরকার চাই যারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিবেন এবং সবচেয়ে যেটা দরকার জবাবদিহি করতে হবে। আপনি যা খুশি তা করে পার পেতে পারেন না। নির্বাচনী সংস্কার, সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও বিকেন্দ্রীকরণ, রাজনৈতিক দলের সংস্কারের পক্ষে বেশিরভাগ মানুষ এই জরিপে মতামত দিয়েছে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবতা বিরোধী অপরাধের মামলায় লড়তে সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্নার আবেদন নাকচ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মঙ্গলবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তার আবেদন নাকচ করে। ট্রাইব্যুনাল জানায় এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা আইনত সম্ভব নয়। এদিকে আজ জুলাই আন্দোলনে চানখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হয়। এছাড়া জুলাই আন্দোলনের সাভারে ইয়ামিন হত্যা ও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এর মধ্যে ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের 1 মাসের সময় বাড়িয়ে 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে মাইনাস আওয়ামী লীগ। রাজধানীর মগবাজারে এলডিপির কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অলি আহমেদ। তিনি বলেন, এখন একমাত্র লক্ষ্য হল সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। এ কারণে দেশদ্রোহীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। বর্তমান সরকার সাবেক পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকারের মতো কাজ করছে বলেও অভিযোগ করেন অলি আহমেদ। তিনি বলেন, নিগৃহীত নেতাকর্মীরা বিগত 1 বছরে যেসব মামলা করেছেন সেগুলো সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়নি। আইন উপদেষ্টাকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। চলতি অর্থ বছরে রপ্তানি লক্ষ্যমাত্রা 63.5 বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নতুন টার্গেট অনুযায়ী পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা 14% বাড়িয়ে ধরা হয়েছে 55 বিলিয়ন ডলার, আর সেবা খাতের রপ্তানি প্রবৃদ্ধির 19% বাড়িয়ে ঠিক করা হয়েছে 8.5 বিলিয়ন মার্কিন ডলার। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, গেল অর্থ বছরে 56 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানান, প্রাতিষ্ঠানিক সহযোগিতা পেলে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে না। এজন্য বিদ্যুৎ জ্বালানি সমস্যা দূর করার তাগিদ দেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। বাণিজ্য উপদেষ্টা জানান, মার্কিন শুল্ক আরও কমাতে আলোচনা করছে সরকার। সংকট কাটাতে পেঁয়াজ আমদানির চিন্তা চলছে। পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমানোর সিদ্ধান্ত জানান তিনি। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনার জন্য দেশটির কাছে চিঠি দেওয়ার কথাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া চলছে। এ নিয়ে ব্যাংক গ্রাহকের চিন্তার কিছু নেই। সরকার আমানতকারীদের সকল দায়িত্ব নেবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে চলতি অর্থ বছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন। গভর্নর জানান, আমদানির বিষয়ে সরকারের ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। বছরের শুরুতে আমদানি নীতি ঠিক করা না হলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, বাংলাদেশে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না। এ কারণে চাইলেও আমদানি বন্ধ করা সম্ভব নয়। শুধু চালের দাম বাড়ায় জুলাই মাসে মূল্যস্ফীতি কমেনি বলে মনে করেন গভর্নর। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশের অর্থনীতি খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে এখন স্বস্তির জায়গায় পৌঁছেছে। মঙ্গলবার সচিবালয়ে দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার মধ্যমেয়াদী সংস্কার বাস্তবায়ন করছে। বলেন, দীর্ঘমেয়াদী সংস্কার বাস্তবায়নের চ্যালেঞ্জ থাকবে রাজনৈতিক নতুন সরকারের সামনে। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের 1 বছরে আর্থিক খাতের খতিয়ান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন অর্থ উপদেষ্টা।
দেশের টাকা দিয়ে করি। সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, আর্থিক খাতের সব প্রতিষ্ঠান ভঙ্গুর আর চরম দুরবস্থায় ছিল পতিত সরকারের সময়। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পরিকল্পনায় পরিস্থিতি কিছুটা ভালো করা সম্ভব হয়েছে, তবে সেটিতে সব আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব হয়নি। মূল্যস্ফীতি প্রায় 14% ছিল জুলাই মাসে, এখন 8.55 অর্থাৎ মোটামুটি প্রায় 6% পয়েন্ট কমে গেছে। আমরা আশা করছি এই জুনের মধ্যে 6 হবে। আমার অবশ্য বলছে আরও কমে যাবে, যা সেটা আসার কথা, তাই কমে যাবে। রাজস্ব আদায় এখনও চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা আমরা যে 7.5 GDP রেশিওটাকে সাথে আমরা চেষ্টা করছি। প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু প্রায় ধ্বংসের পথে, বা প্রতিষ্ঠানগুলোর স্ট্রাকচার আছে কিন্তু সেগুলোর গভর্নেন্স, রুলস, রেগুলেশনসগুলো ঠিক, এর সাথে আছে প্রসেসগুলো, অনেক প্রসেস ভায়োলেট করে, প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু ফলো করা হয় না। অর্থ উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের সময় ব্যাংকের অনিয়মের দৃষ্টান্ত পৃথিবীতে নেই। বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি। সব বিবেচনায় সুরঙ্গে শেষে আলো দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি। যে রিফর্মটা কিন্তু আমরা যেটা কটা করব সেটা তো ফেব্রুয়ারির মধ্যে কিছু কিছু আমরা করবো যেগুলো ইমিডিয়েটলি করা দরকার, যা কতগুলো একটু মিড টার্ম লং টার্ম হবে, সেগুলো কিন্তু আমরা হয়তো কিছুটা ছোঁয়া রেখে যাব রিফর্মের উপরে। বাকি আগামীতে যে সরকার আসে, যে আপনার নির্বাচিত সরকার, তারা করবে। এবং মোটামুটি আমরা আশা করি এবং তাদের সাথে আমাদের যোগাযোগে তাদের আমাদের ভালো কাজগুলো সেগুলো তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ তারা সহজে ফেলে দিতে পারবে না। ফেলে দিতে পারে আপনি তো আবার আছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সবাই সরকারের কাছে প্রত্যাশা করে কিন্তু কর পরিশোধ করতে চায় না। পরিবর্তিত পরিস্থিতিতে কর্মসংস্থান কিছুটা কমলেও সেটি ইতিবাচক ধারায় ফিরবে বলেই প্রত্যাশা অর্থ উপদেষ্টার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। মানুষের ভোটাধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। মঙ্গলবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়ন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। জানান, ঐক্যবদ্ধ থাকলে যতই ষড়যন্ত্র হোক না কেন সফল হবে বিএনপি। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন কাজ থেকে সকলকে বিরত থাকতে হবে উল্লেখ করে তাইফুল ইসলাম বলেন, সুযোগ সন্ধানীদের থেকে প্রত্যেকে সাবধান থাকতে হবে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য যারা পাড়ি জমাচ্ছে সেই শিক্ষার্থীদের নিয়ে AHZ এর প্রি ডিপার্চার অনুষ্ঠান হয়েছে রাজধানীতে। এর আয়োজনে শিক্ষার্থীদের পাশাপাশি ছিল তাদের পরিবার পরিজনরাও। এতে অংশ নেয় প্রায় 1000-এরও বেশি শিক্ষার্থী। কান্ট্রি ম্যানেজার ওয়াহিদ জামান এবং রিজিওনাল মার্কেটিং হেড মাহফুজ কুশলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা ব্রাঞ্চের কাউন্সিলররাও। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য AHZ এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ব্রিটেনের ইউনিভার্সিটিগুলোতে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা হয়েছে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ উপহার সামগ্রী ও আইস ব্রেকিং সেশন এর আয়োজন করা হয়, যেখানে সৌভাগ্যবান শিক্ষার্থীরা বিভিন্ন আকর্ষণীয় গিফট গ্রহণ করেন। সংবাদ শেষ করব, ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানি। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি বিএনপির আগামী দিনের নীতি, বলেছেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিলে সবাইকে নিয়ে দেশ গড়ার আশ্বাস। ঐক্য না থাকলে আরেকটা 111-এর সংখ্যা নাহিদের। পাটোয়ারি বললেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ক্ষুদ্র ইস্যুতে সম্পর্ক নষ্ট না করার তাগিদ রাজনীতিকদের। ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ, বলেছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সাথে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা সহ 5টি MOU সই। কেবল ভোটের জন্যই এত মানুষ জীবন দেয়নি, শুধু ক্ষমতার পালাবদলে ফিরবে না গণতন্ত্র, মত সুজনের। ভবিষ্যতে স্বৈরাচার রুখতে উপযুক্ত জাতীয় সনদের দাবি। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।